এসএসসি পরীক্ষা 2026-এর রসায়ন ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা রসায়নের বিস্তারিত সকল কিছু জানবো। অল্প কিছু টপিক পড়ে, অল্প কিছু অধ্যায় পড়ে কিভাবে রসায়নের 90-95 প্লাস মার্ক অর্জন করা যেতে পারে সেই বিষয়টা আমি তোমাদেরকে আজ ক্লিয়ার করব। মনে রাখবা, রসায়ন যেহেতু সায়েন্সের এমন একটি সাবজেক্ট, এই অধ্যায়ে মাত্র 3টি অধ্যায় পড়লেও তোমরা 100% এখান থেকে প্লাস অর্জন করতে পারবা। আবার কথা রয়েছে, সেই অধ্যায়গুলোর কোন প্রশ্নগুলো পড়বা, কোন বোর্ডগুলো পড়বা, খালি অধ্যায় বলে দিলে তো আর হয় না, তাই না? তাই আজকে আমরা টোটাল এসএসসি তোমাদের 26-এর জন্য রসায়নের ফাইনাল সাজেশন রেডি করছি, যেখানে শুধুমাত্র কিছু নির্দিষ্ট অধ্যায় পড়তে হবে। এবং একটা জিনিস মনে রাখবা, রসায়নের সব অধ্যায় না পড়ে অল্প কিছু অধ্যায়, কমন যে অধ্যায়গুলো আছে সেগুলো বারবার রিভিশন দিবা, ঠিক আছে? মনে রাখবা, যত বেশি প্র্যাকটিস করবে রসায়ন তত মনে থাকবে। রসায়ন শেখার সময় যত তাড়াতাড়ি মনে থাকে, রসায়ন কিন্তু তত তাড়াতাড়ি ভুলে যাওয়া হয়। এখন প্রশ্ন হলো, রসায়নের কোন কোন বিষয়গুলো আমরা পড়বো? তো চলো আমরা সর্বপ্রথম দেখি যে তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। তোমাদের সিলেবাসে যেই অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো হলো প্রথম 3য় অধ্যায়, যার নাম হলো পদার্থের গঠন, আর 4র্থ অধ্যায় যার নাম হলো পর্যায় সারণী, 5ম অধ্যায় যার নাম হলো তোমার রাসায়নিক বন্ধন, তারপর তোমার 6ষ্ঠ অধ্যায় যার নাম হলো মৌলের ধারণা, 7ম অধ্যায় যার নাম হলো রাসায়নিক বিক্রিয়া, আর 11শ অধ্যায় যার নাম হলো খনিজ সম্পদ। যদি মাত্র 2টি অধ্যায় করে কেউ প্লাস মার্ক অর্জন করতে চাও, তাহলে আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো যে তুমি সর্বপ্রথম 11 নম্বর অধ্যায় থেকে পড়বা, কেননা 11 নম্বর অধ্যায় থেকে টোটাল 3টি প্রশ্ন আসবে এবার। কিন্তু এই অধ্যায়টি মোটামুটি একটি জটিল একটা অধ্যায়। সেক্ষেত্রে যদি এই অধ্যায়টি না পড়ে অন্য অধ্যায় পড়ো, সেক্ষেত্রে একটা অধ্যায় বাড়বে। তবে এই অধ্যায় থেকে টোটাল এবার 3টা প্রশ্ন থাকবে। তুমি যদি এই অধ্যায়টি মাস্টার্স করতে পারো, তাহলে অবশ্যই বা নিজের আয়ত্ত করতে পারো, তাহলে এখান থেকে 3টি কমন পাবা। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই অধ্যায়টা পারে না। তো এটা গুরুত্বপূর্ণ হলেও আমি এটাকে ক্রস করব, যে থাক না করো। এই অধ্যায়টি না করেও খুব অনায়াসেই তোমাকে এখানে প্লাস মার্ক অর্জন করা সম্ভব। সেক্ষেত্রে তোমাকে 4 থেকে শুরু করে 7 অধ্যায় পর্যন্ত অধ্যায়টা পড়তে হবে। 4 অধ্যায় থেকে প্রশ্ন 1টা কি 2টা প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তারপরে 5 নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে, তাহলে তোমাদের এখানে যদি 2টা আসে তাহলে ওখানে হলো 3টা প্রশ্ন, আর এখানে একটা আসলে হলো 2টা প্রশ্ন। তারপর মৌলের ধারণা থেকে 1টা কি 2টা প্রশ্ন আসবে, এটা গ্যারান্টি। রাসায়নিক বিক্রিয়া থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তো কেউ যদি এই 4টা অধ্যায় পড়ে আর বাকি 2টা অধ্যায় বাদও দিয়ে দেয়, তাতেও কোনো আসা যায় না। এখান থেকে সে 95 প্লাস মার্ক অর্জন করে যাবে। এবার প্রশ্ন হলো, অধ্যায় তো বুঝতে পারলাম, এবার মেন টপিকগুলো কি কি? তো আমি টপিকে প্রত্যেকটা অধ্যায়ে টপিক বলে দিব, প্রশ্নগুলো বলে দিব, বোর্ডগুলো বলে দিব। তো প্রথমে যদি আসি অধ্যায় 3, যে অধ্যায়ের নাম হলো পদার্থের গঠন। অধ্যায় 3 নম্বর অধ্যায় নাম হলো কি পদার্থের গঠন। এই পদার্থের গঠন থেকে কি কি পড়বা তুমি, কোন টপিকগুলো পড়লে, কোন প্রশ্নগুলো পড়লে, কোন বোর্ডগুলো পড়লে তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন পাবাই। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, কোনো টেনশন নেই। প্রথমে তোমাকে পড়তে হবে কোন মডেল অধিক গ্রহণযোগ্য, ব্যাখ্যা করো। দেখো, তোমরা জানো যে তোমাদের বই 2টা মডেল আছে, একটা হলো রাদারফোর্ডের মডেল আর একটা হলো বোরের মডেল। সেক্ষেত্রে বোরের মডেল হলো অধিক গ্রহণযোগ্য। এবার প্রশ্ন হলো কেন? সেক্ষেত্রে এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে যে রাদারফোর্ড ও বোরের মডেলের মধ্যে বোরের মডেল অধিক গ্রহণযোগ্য কেন। সেক্ষেত্রে বোরের যে সাফল্যতা আছে ততটুকু লিখে দিলে এখানে সম্পূর্ণ মার্ক পেয়ে যাবা। তবে যদি তুমি এরকম ছক আকারে লেখো এই প্রশ্নটাকে, এরকম যে রাদারফোর্ড, এই পাশে রাদারফোর্ডের মডেল, এই পাশে বোরের মডেল, এভাবে ছক আকারে লিখলে মার্ক পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। আর স্টেট বর্ণনা দিলে মার্কটা তুলনামূলক একটু কমবে, তবে ঠিকঠাক লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন আসে পটাশিয়াম, তারপর কপার বা ক্রোমিয়াম। এই 3টার থেকে যে কোনো একটা আসবে, 3টা তো আর আসবে না। এই 3টার মধ্যে যে কোনো একটাকে শনাক্ত করে আগে দেখতে হবে যে এর মধ্যে কোনটা দেওয়া আছে। তার মধ্যে ক্রোমিয়াম আর কপারটা আমি সবচেয়ে বেশি দেখি, কপারের প্রশ্নটি সবচেয়ে বেশি। এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন, অথবা তোমার ধরলাম কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্ন তোমাদের গ বা ঘ নম্বর প্রশ্ন, এটা তোমরা পাবাই, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টা যদি কেউ কভার করে নিতে পারো তাহলে হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন নেই। এরপরে পারমাণবিক ভর নির্ণয় করো। সাধারণভাবে থাকতে পারে, অথবা আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকতে পারে। আইসোটোপের শতকরা পরিমাণ থেকেও তোমাকে পারমাণবিক ভর নির্ণয় করা পারতে হবে, অথবা পারমাণবিক ভর থেকে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করতেও পারতে হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ একটি টপিক। তো এটাকে স্টার দাও। প্রত্যেকটা টপিক আসলে গুরুত্বপূর্ণ, আসলে স্টার দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা টপিকে বিশেষ গুরুত্বপূর্ণ টপিকগুলোই আনা হয়েছে, এক্সট্রা যে বিষয়গুলো আছে ওগুলো ফেলে দেওয়া হয়েছে। এই কটা পড়লে তোমার আর কিছু পড়াই লাগবে না। তারপরে হলো অরবিটালের ক্রম বিশ্লেষণ করো। অনেকে বুঝতে পারবে না অরবিটালের ক্রম বিষয়টা কি। ধরো 4s, ঠিক আছে, 4p, 5s দেওয়া আছে। এখন প্রশ্ন হলো এর ক্রম বিশ্লেষণ করো। তার ক্ষেত্রে এর যে শক্তি আছে সেই শক্তিটা, এর যে শক্তি আছে এর শক্তিটা, তোমরা সেই শক্তি অনুসারে ক্রম বিশ্লেষণ করতে হবে, যে কোনটার আগে কোনটা, কোনটার পর কোনটা বসবে। সেই যে অরবিটালের যে ক্রমটা আছে এটা বিশ্লেষণ করতে তোমাকে পারতে হবে।
তারপরে একটা ম্যাথ করতে হবে কণিক ভরবেগ বা বেগ নির্ণয় করো। কণিক ভরবেগ যেই mvr এর যে সূত্রটা আছে mvr ইকুয়াল nh ডিভাইডেড 2 পাই, nh ডিভাইডেড 2 পাই, এই যে সূত্রটা আছে এই সূত্রের মাধ্যমে তোমাকে এই ম্যাথটা কণিক ভরবেগ বা বেগ নির্ণয় করতে পারতে হবে। ঠিক আছে, আমাকে যদি বর্তমান যেহেতু আমাদের কাছে কোনো কোর্স আপাতত আমরা এখনো সেল করি নাই, অথবা আমাদের কাছে স্মার্ট বোর্ড নেই, যার কারণে আসলে আমরা কোর্স তোমাদের দিই নাই। যদি থাকতো এই টপিকগুলো মেন রাখবা, যে কোনো কোর্স কিনতে পারো, যার থেকে মন চায় কিনতে পারো, খালি মনে রাখবা যে এই মেন টপিকগুলো যদি না পড়ে তাহলে সেই কোর্স তোমার বৃথা লাইফ, তোমার সময় নষ্ট করছে, এছাড়া কিছুই না। ঠিক আছে, আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্ন আসে হলো কোয়ান্টাম সংখ্যা বের করা। 4টা কোয়ান্টাম সংখ্যা থাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত তোমাকে বিস্তারিত ধারণা থাকতে হবে। যেমন ধরো বলতে পারে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো, বলতে পারে যে এর কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর কয়টা হবে নির্ণয় করো। এই ধরনের প্রশ্নগুলো থাকে, যেটা একটা কোয়ান্টাম সংখ্যা নির্ভর প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় নাম্বার অধ্যায়তে কি কি পড়তে হবে আমরা বিষয়গুলো বুঝতে পারলাম। বিশেষ করে 26 সালে পরীক্ষা দিলে 2024 সালের প্রশ্ন এবং 2022 সালের প্রশ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এমসিকিউর জন্য। এর পরবর্তী প্রশ্ন আসে চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে কি কি পড়বো, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে একটা অথবা 2টা প্রশ্ন আসার চান্স রয়েছে, একটা কি সর্বোচ্চ 2টা প্রশ্ন আসে এখান থেকে। সর্বপ্রথম তোমাকে করতে হবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে হবে। একটা এরকম একটা ছক দিয়ে থুবে, আর যেখানে তোমার একটা মৌলের নাম দেওয়া থাকবে, এরকম একটা দিয়ে থাকবে। ঠিক আছে, দিয়ে এই হুট করে এই জায়গায় একটা মৌল দিয়ে বলবে যে এই ধরো এখানে এক্স একটা দিয়ে দিল, বলা হবে এক্স মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তার জন্য তোমাকে ওই মৌলের গ্রুপ সংখ্যা এবং ওই মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করে তার অবস্থান নির্ণয় করতে হবে, এবং এটা তোমাকে পারতে হবে। যে কোনো মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করা, যে কোনো মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা তোমাকে পারতে হবে। তারপরে পারমাণবিক আকার বা ব্যাসার্ধর ক্রম বিশ্লেষণ করো। এখানে 4-5টা মৌল দেওয়া থাকবে, 4-5টা মৌলের মধ্যে বলবে পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো অথবা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। ঠিক আছে, তো আমরা জানি যে একটা মৌলের বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, এই ধর্মের আলোকে তোমাকে এই প্রশ্নের বিবরণ দিতে হবে। তার পরবর্তী প্রশ্ন থাকতে পারে ঘ নম্বরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো। এই 3টা জিনিস একই, আসলে খালি নাম ভিন্ন, এছাড়া কিছুই না। আয়নীকরণ শক্তিও যেই কথা, ইলেকট্রন আসক্তিও যে কথা, তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু একই কথাই। এই 3টার ধর্মই একই, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এই আলোকে তোমাকে এই প্রশ্নের বিবরণ বা বিশ্লেষণ দিতে পারতে হবে, ক্রম বিশ্লেষণ করতে পারতে হবে। 4-5টা মৌল দেওয়া থাকবে, কোনটার ক্রম আগে, মানে কোনটা আগে হবে কোনটা পর হবে, এই ক্রমটা সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে। আর পরবর্তী তোমাকে প্রশ্ন হবে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করতে পারতে হবে, ফ্লোরিনের অবস্থান ব্যাখ্যা করতে পারতে হবে। তবে মেনলি এই 3টা টপিক পড়লে আর কিছু পড়ার প্রয়োজন তোমার এখান থেকে নাই। এই 3টা টপিকে এনাফ তোমাদের জন্য, এই 3টা থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে। হয়েছে, আচ্ছা। এর পরবর্তী আমরা চলে যাবো তোমাদের পরের অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো 5 নম্বর অধ্যায়, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে তোমাকে সর্বপ্রথম যে টপিকটা পড়তে হবে, রাসায়নিক বন্ধন থেকে একটা প্রশ্ন আসবে 100% গ্যারান্টি। তো এখান থেকে তোমাকে প্রথম পড়তে হবে অষ্টক বা দুইয়ের নিয়ম মানে কিনা। একটা মৌলধর দেওয়া থাকলো বা একটা যৌগ দেওয়া থাকলো, সাপোজ ম্যাগনেসিয়াম ক্লোরাইডই দেওয়া থাকলো, বলা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি অষ্টক নিয়ম মানে বা দুইয়ের নিয়ম মানে কিনা। সেক্ষেত্রে বিক্রিয়া করে গাঠনিক রূপ সংকেত এঁকে যেভাবে যেই মৌলগুলো তোমরা আঁকো এভাবে, তো এই যে জিনিসটা আঁকে ডায়াগ্রামটা আঁকার পরে শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে অষ্টক নিয়ম মানবে, আর কেন্দ্রীয় পরমাণুতে যদি 8টা না থাকে তাহলে 2টা থাকবে, মানে 10টা 12টা জোর থাকবে, সেক্ষেত্রে এটা 2 এর নিয়ম মানে। ঠিক আছে, আচ্ছা। তার পরবর্তী প্রশ্ন করতে হবে আয়নীকরণ বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। যেমন হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর তোমার কি ক্যালসিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড, এইগুলো একটু বেশি করে করতে হবে আয়নীকরণ বন্ধন গঠন। তো উপরে একটা বন্ধন দেওয়া থাকবে, ধরো RX3 লেখা থাকবে, এরকম RX3, বলা হবে যে এর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো। তো RX3 বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করতে পারতে হবে তোমাকে। আর পরবর্তী আসে হলো সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। মাঝবে এখানে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন আসে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফসফরাস টাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের যেই বন্ধন গঠন প্রক্রিয়া আছে সেটা ব্যাখ্যা করতে পারতে হবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে বিভিন্ন যৌগ বা মৌল দেওয়া থাকবে, বলবে কে পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো। সাপোজ তোমাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড দিল, কার্বন টেট্রাক্লোরাইড। এখানে তোমাকে বলতে হবে যে কে পানিতে দ্রবণীয় এবং কেন, এবং চিত্র সহ তোমাকে একে দেখাতে হবে। যেহেতু এটা একটা আয়নিক যৌগ, এটা পানিতে দ্রবণীয় কেন, এই বিষয়টা তোমাকে একান্ত বুঝতে হবে। তারপরে কে বিদ্যুৎ পরিবাহী বিশ্লেষণ করো, কোন যৌগটা বিদ্যুৎ পরিবাহী আর কোনটা বিদ্যুৎ পরিবাহী না সেটা বিশ্লেষণ করতে হবে।
তারপরে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? অবশ্যই আয়নীকরণ শক্তির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ঠিক আছে। আচ্ছা, কেন সেই বিষয়টা বিবরণ সহ ভালো করে বিগত সালের প্রশ্ন থেকে পড়তে হবে। এর পরবর্তী টপিকের কথা যদি বলি, পরবর্তী অধ্যায়ের নাম হলো অধ্যায় 6, যার নাম হলো মৌলের ধারণা। মৌলের ধারণা থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রথমে তোমাকে পারতে হবে শতকরা সংযুক্তি নির্ণয় করা। একটা মৌল, একটা যৌগের পরিমাণ দেওয়া থাকলো, ঠিক আছে। একটা যৌগ ধরো লিখলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড আছে, এই সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের একটা ভর দেওয়া থাকলো, বলা হলো যে অথবা ধরো ক্লোরিনের শতকরা সংযুতি কত বের করো। সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের শতকরা সংযুতি বের করো, অথবা সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের শতকরা সংযুতি বের করো, ঠিক আছে। এরপরে কোনো একটা যৌগের শতকরা সংযুতি দেওয়াই থাকবে, শতকরা সংযুতি দেওয়াই থাকবে, সেখান থেকে স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করতে হবে। শতকরা সংযুক্তি দেওয়াই আছে একটা মৌলের, ধরো লেখা হলো CH3, ঠিক আছে, COOH। এরকম একটা যৌগের তোমাকে বলে দিল যে কার্বনের শতকরা পরিমাণ হলো 26%, বলা হলো হাইড্রোজেনের শতকরা পরিমাণ হলো তোমার 76%, ঠিক আছে। এরকম ভাবে তোমাকে পার্সেন্ট দেওয়া থাকবে, সেই জায়গা থেকে তোমাকে স্থূল সংকেত অথবা আণবিক সংকেত বের করতে পারতে হবে। তারপরে কোনটি লিমিটিং বিক্রিয়ক অথবা কে আগে নিঃশেষ হয়ে যাবে? প্রশ্ন দুটা সেমই, কোনটি আগে শেষ হয়ে যাবে বা কোনটি লিমিটিং বিক্রিয়ক, এই ধরনের প্রশ্নগুলো ঘ নম্বর প্রশ্নে প্রচুর পরিমাণে দেখা যায়। এখান থেকে তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করতে পারতে হবে, ঠিক আছে। এর পরবর্তী টপিক হলো তোমাকে কোনটি মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করো। মোলারিটি অথবা ঘনমাত্রা নির্ণয় করো। এস এর মান নির্ণয় করতে হবে, এস সমান 1000 W/MB। এই সূত্রের সাহায্যে মোলারিটি বা ঘনমাত্রা বের করতে পারতে হবে। তারপরে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি সেটা বিশ্লেষণ করতে হবে। ধরো একটা বলা হলো যে 58 গ্রাম উৎপাদ পাওয়ার জন্য এত গ্রাম কার্বন, এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম অক্সিজেন যোগ করা হলো, কিন্তু বিক্রিয়াতে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। কার কারণে? অবশ্যই লিমিটিং বিক্রিয়কের কারণে। সেই বিষয়টা তোমাকে বিবরণ দিতে হবে। তারপর কিছু বোর্ড কোশ্চেনে কিছু ম্যাথ করতে হবে, বিশেষ করে বিক্রিয়া রিলেটেড, ঠিক আছে। একটা বিক্রিয়া দেওয়া থাকে, বলা হয় যে এইটার মানে যে লিমিটিং বিক্রিয়া যখন করবা তখন দেখবা কিছু রিলেটেড ম্যাথ করবা, ঠিক আছে। তো এই ধরনের কিছু ম্যাথগুলো তোমাদের করতে হবে। বেশ, এই টপিকের উপরে করলেই মোটামুটি হয়ে যাবে। 2022 এবং 2024 প্রশ্ন করে নিবা, মোটামুটি এনাফ। এর পরবর্তী প্রশ্ন হলো অধ্যায় 7, যার নাম হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া থেকে তোমাদেরকে পড়তে হবে বিক্রিয়াটি কি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া, অথবা বিক্রিয়াটিকে একই সাথে জারণ বিজারণ প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, অথবা বিক্রিয়াটিকে একই সাথে জারণ বিজারণ ও অধ্যক্ষপণ বিক্রিয়া প্রদর্শন করে। এরকম থাকবে। জারণ বিজারণ তো থাকবেই, জারণ বিজারণ রিডক্স বিক্রিয়া থাকবে, তার সাথে প্রতিস্থাপন কখনো কখনো যোগ করে দেয়, কখনো কখনো অধ্যক্ষেপ বিক্রিয়া যোগ করে দেয়। বলা হয় বিক্রিয়াটিকে একই সাথে জারণ বিজারণ ও প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। বিক্রিয়াটিকে একই সাথে রিডক্স ও অধ্যক্ষেপ বিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো, ঠিক আছে। একই প্রশ্ন এটা। তারপরে লাসা তেলের নীতি ব্যাখ্যা করতে হতে হবে। লাসা তেলের নীতির মাধ্যমে কিভাবে চাপ, ঘনমাত্রা, তাপের প্রভাব রয়েছে, তারপর অ্যামোনিয়ামের উৎপাদন কিভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলো তোমাকে লাসা তেলের নীতি থেকে পড়তে হবে। বিশেষ করে লাসা তেলের নীতি থেকে তোমাকে পড়তে হবে বাণিজ্যিকভাবে কিভাবে অ্যামোনিয়াম লাভজনক হবে, ব্যাখ্যা করো। তো লাসা তেলের নীতি যেহেতু অ্যামোনিয়াম একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কেন তাপ উৎপাদী বিক্রিয়া সেটা বুঝতে হবে। তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ার পরে তাপমাত্রা বাড়ালে কি হবে, চাপমাত্রা বাড়ালে কি হবে, চাপমাত্রা কমালে কি হবে, ঘনমাত্রা বাড়ালে কি হবে, ঘনমাত্রা হ্রাস করলে কি হবে, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। তারপরে থাকবে হলো তোমার কি নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইডের উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই কটা থেকে তুমি একটা প্রশ্ন 100% প্রশ্ন কমন পেয়ে যাবা। এরপর অধ্যায়ে তোমার 11 অর্থাৎ খনিজ সম্পদ, এটা একটু জটিল অধ্যায়, সবাই পারে না। যারা পারো বা যারা বোঝো, যারা করো, তারা মেনলি 4টা টপিক পড়বা। এই 5টা টপিক বলে তোমাকে আর কিছু পড়ার দরকার নাই। প্রথমে তোমাকে পড়তে হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো অ্যালকিন। অ্যালকিন শনাক্তকরণ বিক্রিয়াগুলো করতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা 4টা ধাপ আছে দেখবে। এই 4টা ধাপ থেকে তোমাকে অ্যালকিন শনাক্তকরণ বিক্রিয়াগুলো ভালো করে পড়তে হবে। তারপরে তোমাকে পড়তে হবে অ্যালকিন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করা। ধরো তোমাকে বলা হলো তোমার কাছে আছে একটা বিক্রিয়া আছে হলো ইথিন, ঠিক আছে। তোমার কাছে আছে হলো ইথিন। তোমাকে বললো ইথিন থেকে ইথানল তৈরি করো। ইথানল তৈরি করা সম্ভব কিনা, ইথেন থেকে ইথানল তৈরি করা সম্ভব কিনা, মানে তোমার অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করা সম্ভব কিনা। অ্যালকিন থেকে এখানে বলতে পারে কি তোমার জৈব অ্যাসিড তৈরি করা, ঠিক আছে, ইথানল তৈরি করা সম্ভব কিনা। তারপর কি তোমার এখানে কি অ্যালকোহল তৈরি সম্ভব কিনা। তো এরকম আবার উল্টাও আসতে পারে, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড বা অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব কিনা, ঠিক আছে। তো এরকম মানে বিক্রিয়ার যে রূপান্তর আছে পড়তে হবে। বিক্রিয়ার রূপান্তরের জন্য আমাদের কাছে টোটাল 8টা সূত্র আছে।
এই 8টা সূত্রের সাহায্যে তুমি খুব অনায়াসে যে কোনো বিক্রিয়া যে কোনো রূপান্তর তুমি করতে পারবা মাত্র 8টা সূত্রের সাহায্যে, আর বাইরে কিছুর প্রয়োজন পড়ে না। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন আসে তোমাদেরকে, নাম হলো তোমার কি মিথেন। মিথেনের মধ্যে ক্লোরিন চালনা করলে কি ঘটে, এই ধরনের একটা প্রশ্ন আসে। অথবা মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করো, এই ধরনের একটা প্রশ্ন আসে। মিথেনের মধ্যে ক্লোরিন চালনা করলেও কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করার জন্য যে ধাপগুলো আছে ইউভি রশ্মির আলোকে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। তারপরে হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ভালো করে পড়তে হবে। তো এই কয়টা টপিক যদি পড়ে নাও তাহলে দেখবা আর কিচ্ছু লাগবে না, আর রসায়নে মানে মাস্টার হয়ে যাবে। এখান থেকে এবার 3টা প্রশ্ন আসার চান্স রয়েছে, 2টা তো আসবে 100%, 3টা প্রশ্ন আসতে পারে খনিজ সম্পদ থেকে, ঠিক আছে। তো খনিজ সম্পদ বাদ দিলে একটু জটিল হয়ে যায়। তো এই হলো তোমাদের মোটামুটি সিলেবাসের আলোকে সকল ধরনের প্রশ্নের বিস্তারিত সকল কিছু বললাম। এই কটা জিনিস যদি পড়ে নাও আর কিচ্ছু করার দরকার নেই ইনশাল্লাহ, জাস্ট এই কটা টপিক তোমরা পড়ে নিবা, ঠিক আছে। যাই হোক, আশা করি কেমিস্ট্রি সম্পর্কিত আর কোনো সমস্যা নেই। তারপর যদি কেমিস্ট্রি সম্পর্কিত তোমাদের আর কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে জানাবা, আমি অবশ্যই আরও বিস্তারিত তোমাদেরকে বলার চেষ্টা করবো, বোর্ড নাম্বারগুলো বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আসলে আমরা বোর্ড নাম্বার যে এগুলো এই জন্য বলে দিই যেন বোর্ড নাম্বার বলে শুধু ওই 2টা অধ্যায় পড়বা। তো এই টপিকগুলো আসলে তোমাকে ভালো করে পড়লে আর কিছু পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।